বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার যে ভূমিকা, আপসহীন ভূমিকা এবং দীর্ঘ ৪৩ বছরের যে রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার এবং তার মধ্যে যে অনেক চড়াই উতরাই এবং সেই অগ্নি পরীক্ষা সব কিছুতেই তিনি উত্তীর্ণ হয়েছেন। বেগম খালেদা জিয়া এমন এক নাম, যে নাম শুধু রাজনীতির নয়, যে নামে মিশে আছে এদেশের আবেগ, লড়াই, সংগ্রাম এবং প্রতিরোধের প্রতিচ্ছবি, যার জীবনের প্রতিটি অধ্যায়ে লেখা হয়েছে ত্যাগ আর সংগ্রামের গল্পে। স্বামীকে হারিয়েছেন রাষ্ট্রের জন্য আর নিজেকে উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। একজন নারী যিনি ক্ষমতার শীর্ষে ছিলেন, আবার বন্দিত্বের নীরব অন্ধকারও দেখেছেন। তার জীবনের প্রতিটি বাঁকে ছিল প্রশ্ন, চাপ আর সংগ্রাম, কিন্তু কখনোই ছিল না আত্মসমর্পণ। এ যেন মহাকাল মহাকাব্যের এক আপোষহীন সংগ্রামী জীবনের সমাপ্তি। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। স্টুডিওতে ইতিমধ্যেই একজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন হাসান হাফিজ, সভাপতি প্রেস ক্লাব ও সম্পাদক কালের কণ্ঠ। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। জনাব হাসান হাফিজ, এমন এক বাস্তবতায় আসলে আমরা মুখোমুখি দাঁড়িয়ে বলা হয়ে থাকে যে একজন মহিষী নারী খালেদা জিয়ার মহাপ্রয়াণ হলো, এবং বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের মধ্য দিয়ে সত্যি কি একটি অধ্যায়ের সমাপ্তি হলো, নাকি ইতিহাসের পাতায় লেখা হচ্ছে আরও এক অনিবার্য মূল্যায়ন? যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন গণতন্ত্রের জন্য লড়াই থাকবে, ততদিন কিন্তু আমরা এই আপসীর নেত্রীকে স্মরণ করে যাব। এবং যে আলোকবর্তিকা তিনি রেখে গেছেন, কাজ, ত্যাগ এবং সংগ্রাম এবং দেশপ্রেমের অঙ্গীকারের যেই নিদর্শন উনি রেখে গেছেন, সেগুলি আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে পাথেয় হিসেবে কাজ করবে, আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে সঞ্জীবিত করবে, সংগ্রামে উদ্বুদ্ধ করবে। কারণ গণতন্ত্রের লড়াই অন্তহীন লড়াই, এটা চলতেই থাকবে। যতদিন স্বৈরাচারের সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে, ততদিন কিন্তু এই লড়াই চলবে। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার যে ভূমিকা, আপসহীন ভূমিকা এবং দীর্ঘ ৪৩ বছরের যে রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার এবং তার মধ্যে যে অনেক চড়াই উতরাই এবং সেই অগ্নি পরীক্ষা সব কিছুতেই তিনি উত্তীর্ণ হয়েছেন। মানুষের মন জয় করেছেন। সাধারণ গৃহবধূ থেকে তিনি দেশের হাল ধরেছেন, শুধু রাজনৈতিক দলের নয়, দেশের মর্যাদাকে উন্নীত করেছেন বিশ্ব সমাজে। এবং নারীর ক্ষমতায়ন, সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তিকরণ, নারী শিক্ষা বিস্তারে যে অসাধারণ ভূমিকা, তারপরে সব দিক দিয়ে যদি আমরা বলি, বেগম রোকেয়ার যে স্বপ্ন ছিল অবরোধ বাসিনী থেকে নারীদেরকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসা, সেটার বাস্তবায়ন উনি সফলভাবে করতে পেরেছেন। বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছেন উনি, আর সরকার প্রধান হয়েছেন, এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। দীর্ঘ তার লড়াই, দীর্ঘ তার ত্যাগ, দীর্ঘ তার সেই অধ্যায়, বর্ণাঢ্য অধ্যায়, এবং সেটার মধ্যে নির্যাতন, নিষ্পেষণ, প্রতিহিংসার শিকার হয়েছেন বারবার। কিন্তু তিনি পরমত সহিষ্ণুতা এবং ধৈর্য, সহনশীলতা কাকে বলে, সেটার কিন্তু চরম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন, যখন অন্ধকারাচ্ছিন্ন ছিল বাংলাদেশ, যখন একটা দলের অধীনে ছিল, সমস্ত সংবাদপত্র, 4টি বাদে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরে সেই বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকেও পুনরুজ্জীবন দান করেছেন। কারণ আওয়ামী লীগ তখন ব্যান্ড ছিল, তখন ছিল বাকশাল, একদলীয় শাসন ব্যবস্থা। তো সেইটার পথ ধরে খালেদা জিয়া যখন দেশের একটা সংকটময় মুহূর্তে, যখন সামরিক স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করে, বিএনপির অস্থায়ী চেয়ারম্যান জাস্টিস সাত্তারের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে, অন্যায়ভাবে হটিয়ে স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা দখল করে, তখন কিন্তু খালেদা জিয়া ইচ্ছুক ছিলেন না রাজনীতিতে আসার, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে এবং তিনি তার প্রজ্ঞা, তার দেশপ্রেম, তার দৃঢ়তা, তার পরিপক্কতা, বিচক্ষণতা দিয়ে আস্তে আস্তে কিন্তু তিনি দেশের মানুষের সংগ্রামের একটা প্রতীক হয়ে দাঁড়ান এবং
আত্মসমর্পণ না করে আপসহীনতার যে লড়াই সেটা উনি স্থাপন করেছেন এবং সেটার মানুষ সেটার প্রতিদানও দিয়েছে। আমরা দেখেছি যে 90-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তখন কিন্তু অনেক সংস্কার উনি করেছেন, অনেক আধুনিকায়ন করেছেন। আমরা ক্রমাগতই সেটা সুফল পেতে শুরু করেছি। নারী শিক্ষার যে বিস্তার উনি করেছেন, তারপরে যেই পরমত সহিষ্ণুতার গণতন্ত্রের যেই রকম সব প্রতিবেশীর সঙ্গে সুপ্রতিবেশী সুলভ একটা সম্পর্ক স্থাপনের জন্য যেই চেষ্টা করেছেন, সেটারও সুফল আমরা পেতে শুরু করেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সেই আদর্শ থেকে যদি শিক্ষা নেয়, প্রকৃত শিক্ষাটা নেয়, তাহলে তারা সামনের দিকে সত্যিকারের একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে। এবং বহির্বিশ্বে আমাদের যেই ভুলুণ্ঠিত হয়েছে আমাদের মর্যাদা, কারণ বিগত স্বৈরাচার ১.৫ দশকেরও বেশি সময় ধরে যারা জগদ্দল পাথরের মতো আমাদের কাঁধে চেপে বসেছিল, সিন্দাবাদের সেই বুড়ো দৈত্যের মতো, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি বিপর্যস্ত করেছে, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব তছনছ করে দিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার জন্য যে লোভ এবং লালসা তাদেরকে পেয়ে বসছিল এবং জিঘাংসার শিকার হয়ে বেগম খালেদা যে অন্যায় মামলায় কিন্তু দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং ৩৭টি মামলা তার বিরুদ্ধে ছিল। প্রত্যেকটি মামলা কিন্তু সশরীরে তিনি মোকাবেলা করেছেন ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়। আপসহীন এই নেত্রীর জীবন সংগ্রাম কিংবা লড়াই থেকে রাষ্ট্র এবং রাজনীতি কি বার্তা নেবে, সে প্রশ্নটি রাখছি আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব হাসান হাফিজ। দর্শক, জানিয়ে রাখতে চাই এ পর্যায়ে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে রাজনীতির এক কিংবদন্তির মহাপ্রয়াণ, অনেকেই বলছে বাংলাদেশ অভিভাবক শূন্য হলো, এবং খালেদা জিয়ার যে লড়াই সংগ্রাম বা তার জীবনের যে গল্পটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেটি থেকে আসলে আমরা কি শিক্ষা নেব? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, তিনি নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন, কিন্তু চেয়ারপারসন থাকার পরে তিনি ক্রমান্বয়ে এদেশের রাজনীতির অভিভাবকের মর্যাদায় তিনি অভিষিক্ত হয়েছিলেন। দল মত নির্বিশেষে তাকে মানুষ যে সম্মান, শ্রদ্ধা, আবেগ, ভালোবাসায় তাকে সিক্ত করেছেন, সেটা বর্ণনাতীত। আপনি যে আজকে তার এই মহাপ্রণের দিনেও যদি আপনি দেখেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক মহল, সবাই তার কন্ট্রিবিউশনকে শ্রদ্ধা জানিয়েছেন। আগামীকাল তার জানাজায়, অর্থাৎ তার এই বিদায় লগ্নে অন্ততপক্ষে দুটো দেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের কথা ইতিমধ্যে, একেবারে নিকটতম প্রতিবেশী হিসেবে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুজন ফরেন মিনিস্টার তারা অ্যাটেন্ড করবেন। বেগম খালেদা সাধারণত সিটিং প্রাইম মিনিস্টার যখন এরকম মারা যান, তখন তাদের এই ঘটনার প্রতিক্রিয়ায় দেখা গেল যে আপনার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী তারা আসেন, অথবা খুবই বর্ণাঢ্য, ইউরোপের কথা যদি ধরি, খুব বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রধানমন্ত্রী যারা ছিলেন, যদি মার্গারেট থেচার বা এই জাতীয় কারোর কথা যদি দেখেন, বা ব্রিটেনের রানীর কথা যদি দেখেন, তাকে সব বিশ্বের বরেণ্য রাষ্ট্রনায়করা তারা সমবেত হন অত্যন্ত অল্প সময়ের মধ্যে। আজকে তিনি ইন্তেকাল করেছেন, আগামীকালকেই তাকে আমরা সমাহিত করব। এই অল্প সময়ের মধ্যে অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়ার দুটো দেশের পররাষ্ট্রমন্ত্রী তারাও শ্রদ্ধা নিবেদন করতে তারা আসছেন। তো এই যে তার সংগ্রাম এবং ত্যাগের কথা, তার অবদানের কথা হাসান হাফিজ তুলে ধরলেন, এটাকে আপনি আরও বিরক্তি করতে পারবেন। উনি কোনো অংশটাই ইনফ্যাক্ট বাকি রাখেননি বলার। তার জীবনে অনেকগুলো একমাত্র যদি বলেন, এরকম একমাত্র শব্দটি আপনি বারবার ওনার বেলায় আপনি প্রয়োগ করতে পারবেন। যেমন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সেটা উনি শুরু করেছিলেন। আপনি যদি বলেন যে ওনাকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় ওনাকে আপসহীন বলতো, এই যে শব্দটি, সেটা একমাত্র ওনার বেলায়। দ্বিতীয় কোনো রাজনীতিকের বেলায়, গত ৫৫ বছরে বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনীতিকের বেলায় কিন্তু বলা হয়নি যে অমুক আপসহীন নেতা অথবা আপসহীন নেত্রী। শুধুমাত্র এটা বেগম খালেদা জিয়ার জন্যই প্রযোজ্য হয়েছিল। তিনি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যতগুলো আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রতিটি আসনে তিনি জিতেছেন। এদেশের জনগণ কখনই তাকে বিমুখ করেনি।
এটাও কিন্তু একমাত্র উনি। এবং ডক্টর আসাদুজ্জামান রিপন আমরা যেমনটি দেখেছি জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে তিনি দীর্ঘ সময় অসুস্থতার ভিতর দিয়েও গিয়েছেন এবং দীর্ঘ সময় বলা হয়ে থাকে যে সক্রিয় রাজনীতি থেকে তিনি দূরে ছিলেন, কিন্তু রাজনীতির কেন্দ্রে তিনি ছিলেন। সেটি আসলে কিভাবে সম্ভব হয়েছে? না, সেটা হচ্ছে যে তিনি, আপনি যদি আপনি তার লড়াইটা সংগ্রামটা যদি দেখেন, মানে ওনার তো জীবনে অনেক ঘাত প্রতিঘাত ওনার মধ্যে গিয়েছে। যদি থাকুন উনি 1945 সালে তার জন্ম, তো ওনার বিয়ের পরে 1965 সাল, 20 বছর একজন তরুণী তো বলা যায়, 20 বছর তো খুব বড় একটা বয়স না তখনকার সময়। 65 সালে তার স্বামী মেজর জিয়াউর রহমান পাক ভারত যুদ্ধে মানে অংশগ্রহণ করেন। তা যুদ্ধ মানেই তো আপনার মৃত্যু মৃত্যু খেলা নাকি, কবিরা তো তাই বলে নাকি, যুদ্ধ মানে তো মৃত্যু মৃত্যু খেলা। তো এরকম একটি যুদ্ধে তিনি তার তৎকালীন প্রতিপক্ষ হিসেবে ভারতীয় বাহিনীকে তিনি পর্যুদস্ত করেন তার সেক্টরে, এবং তার জন্য তিনি পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ বীরত্ব সূচক উপাধিও তিনি লাভ করেন। এরকম একটি সময় ওনাকে মানে একটা কঠিন মানে মানসিক চাপের মধ্যে সময়টা কাটাতে চায় একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে। সত্য তো বয়সটা তো তার খুবই নেহায়েত কম। আবার যদি আপনি 71 সালের কথা যদি আপনি চিন্তা করেন, তখন তার বয়স কত? 26 বছর। 26 বছরের একজন নারী বলেন, তিনি জানে যে তার স্বামী এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য রিভোল্ট করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি পাকিস্তানি বাহিনীর বন্দি দশায় থাকলেন সন্তানদেরকে নিয়ে। কি সময়টা না তার 9 মাস পেরিয়েছে, এটা তো আমরা উপলব্ধি করতে পারি না। আবার যদি দেখেন ঠিক মানে 30 বছর বয়সে 75 সালে আবারও মানে তখন একটা টার্মোইলিং সিচুয়েশন বাংলাদেশের রাজনীতিতে বলেন, ক্যান্টনমেন্টে বলেন। তো সেখানে একটা মানে 75 সালে 15 আগস্ট একটা অভ্যুত্থান হলো। তার পরবর্তীতে 3রা নভেম্বরে মানে প্রেসিডেন্ট মানে তখন প্রেসিডেন্ট হননি তিনি, মানে সেনাপ্রধান, তাকে গ্রেপ্তার করা হলো। তখনও কিন্তু একটা প্রচণ্ড একটা মানসিক চাপের মতন পরিস্থিতি, যে এই ধরনের মানে টালমাটাল পরিস্থিতিতে মানে এই একটা শঙ্কার মধ্যে ছিলেন যে মানে তার স্বামী, তার সন্তানের পিতা, তিনি কতটুকু নিরাপদে আছেন বা কতটা নিরাপদ অবস্থা থেকে ফেরত আসতে পারবেন। সারাটা জীবনীতে তিনি মানে চাপের মধ্যেই কাটালেন। এরপরে 81 সাল, আরো 6 বছর ধরেন, মানে 32-33 বছর বয়স যখন তখন তার স্বামী শাহাদত বরণ করলেন। এবং তারপরে আমরা দেখেছি কিভাবে তিনি নেতৃত্ব গুণে বিপর্যস্ত বিএনপিকে টেনে তুলে ধরেছিলেন। তার নেতৃত্বের বড় শক্তি কি, সে প্রশ্নই আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আপনার কাছেই ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিপর্যস্ত বিএনপিকে পুনর্গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ কিভাবে আসলে রাজনীতিক হয়ে উঠলেন? তার নেতৃত্বের শক্তিশালী দিক কোনটি? ধন্যবাদ আপনাকে। এটা তার অনেক বড় প্রেক্ষাপট, অনেক বড় ইতিহাস। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তো কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল, আঞ্চলিক চক্রান্ত ছিল। তো ফলে তিনি যখন শাহাদত বরণ করলেন এবং তিনি যে পার্টিটি মানে করে গেলেন বিএনপি, এই পার্টিটির নেতৃত্বে কারা থাকবে, এই পার্টিটির কি হাল হবে, এটা তখন ডিটারমাইন করা শুরু করলো ঠিক প্রেসিডেন্ট জিয়ার শাহাদত বরণের পরে তৎকালীন যারা সামরিক শাসক হিসেবে যারা ক্ষমতা গ্রহণ করলো, আমি বলতে চাই হোসেন মোহাম্মদ এরশাদের কথা, তৎকালীন সেনাপতি। বিএনপিকে ভাঙার চেষ্টা করলেন, ডিক্টেট করার চেষ্টা করলেন। তো বিএনপির মহাসচিব কী হবে, বিএনপির মানে চেয়ারপারসনের দায়িত্বে কে থাকবে ইত্যাদি, তারা সব কিছু ডিক্টেট করার চেষ্টা করলেন। তো মিনহোয়াইল বিএনপির কিছু নেতৃবৃন্দ তারা কিন্তু বিপদগামী হয়ে তারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টাও করলেন। তখন কোনো অল্টারনেটিভ ছিল না। তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ তখন তারা ম্যাডামের শরণাপন্ন হলেন। আমি তখন ছাত্র দলের একজন অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমরা ম্যাডামের কাছে গেলাম এবং আমরা ম্যাডামকে বললাম যে আমরা আপনাকে পেতে চাই আমাদের দলের নেত্রী হিসেবে, এবং তিনি সানন্দে রাজি হলেন। তার প্রথম যাত্রাটা শুরু হলো আপনার সাভার স্মৃতিসৌধে যাওয়ার মধ্য দিয়ে। তখন তিনি পার্টির শুধুই মাত্র একজন সদস্য।
মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা বিপুল আগ্রহ তাকে নিয়ে হলো, এবং বলা যেতে পারে গোটা ছাত্র সমাজ মানে মানে বিএনপির ছাত্র সংগঠন অ্যাবসলিউটলি মানে কোনো দ্বিধা ছাড়াইও বিএনপি নেতৃবৃন্দ কেউ কেউ তৎকালীন সময় কেউ কেউ এদিক সেদিক ছিল, কিন্তু ছাত্র পুরোটাই মানে ম্যাডামের প্রতি তাদের আনুগত্য ছিল। এবং ম্যাডাম আলটিমেটলি আমাদের অনুরোধে মানে নেতৃত্বে আসার সম্মতি দিলেন, এবং তিনি ধীরে ধীরে আসলেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেন চেয়ারম্যান। একেবারে হঠাৎ করেই অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেননি বটে। তো দেখা গেল তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি গোটা পার্টিটাকে ঐক্যবদ্ধ মানে করতে পারলেন। আরও মজার ব্যাপার কি জানেন, অলমোস্ট মানে প্রথম কাতারের যারা নেতা ছিলেন, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়ার মন্ত্রিসভার মধ্যে যারা ছিলেন, অনেকেই দল ত্যাগ করলেন অথবা নিষ্ক্রিয় হয়ে গেলেন। এবং ম্যাডাম কি করলেন বলা যেতে পারে, বিভিন্ন জেলাগুলোতে জেলা পর্যায়ের নেতাই বলা যেতে পারে, আমি যদি বলি যশোরের তরিকুল ইসলাম, খুলনার নুরুল ইসলাম, এরকম জেলা পর্যায়ের যারা মানে নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা সবাই খুব একেবারে মানে সিমেন্টেড, মানে তাদের ঐক্যবদ্ধতা এত দৃঢ় হলো ম্যাডামের নেতৃত্বের প্রতি। এবং এই যে যদি আমি এটাকে আমি কারোর প্রতি অসম্মান না করে যদি ভেবে বলি, তৎকালীন সময়ের স্ট্যান্ডিং কমিটি, তৎকালীন সময়ের মানে অনেক ভাইস চেয়ারম্যান বা জয়েন্ট সেক্রেটারি যারা ছিলেন, তারা অনেকেই তো দল ত্যাগ করেছেন, এদিক ওদিক ধানায় পানায় করেছেন বটে। কিন্তু একটি প্রসঙ্গ যদি যুক্ত করি ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট, এখন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির রাজনীতি কি নতুনভাবে সংজ্ঞায়িত হবে? আমি আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব হাসান হাফিজ। আমরা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দিকে যদি তাকাই, আমরা দেখেছি উত্থান পতনের ভেতর দিয়ে তিনি গেছেন, এবং কঠিন সময়েও যদি আমরা দেখেছি তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় দিক ছিল যে মানবিক মূল্যবোধগুলো সংরক্ষিত ছিল, এবং কখনো কখনো বলা হয়ে থাকে তার নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষায় পরিণত হয়েছিল। তিনি তো সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন, এবং অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, মিথ্যা মামলায় তাকে জর্জরিত করা হয়েছে। তারপরে তাকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি সাবেক সেনাপ্রধান, যিনি সাবেক রাষ্ট্রপতি, যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেট ফোর্সের অধিনায়ক, তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে অন্যায়ভাবে তাকে উচ্ছেদ করা হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়ার অফিসে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এইসব বর্বরোচিত প্রতিহিংসা এবং জিঘাংসা এবং কুৎসিত যেই প্রতিহিংসা পরায়ণতা, সেটা কিন্তু উনি জবাব দিয়েছে নির্লিপ্ত থেকে, সহিষ্ণুতা দিয়ে। সেটা একটা নজিরবিহীন ঘটনা, এবং দেখেন প্রকৃতি কিন্তু সেরকম প্রতিশোধ নিয়েছে। উনি কিন্তু সেই মহত্বই যে দেখিয়েছেন, মানুষ সেটাকে ভালোবেসেছে, মানুষ তাকে আপসহীন নেত্রী হিসেবে হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়েছে, এবং প্রত্যেকটা নির্বাচনে কিন্তু উনি অপরাস্ত ছিলেন, কোনোবারই উনি হারেননি। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়েছে। তো যেটা উনি ওনার প্রজ্ঞা দিয়ে, ওনার বিচক্ষণতা দিয়ে, ওনার পরিপক্কতা দিয়ে, ওনার শিক্ষার, বলা হয় যে স্বল্প শিক্ষিত, সেটা তো কোনো বিষয় না। উনি প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছেন, মাটি থেকে শিক্ষা নিয়েছেন, নিজের বিচক্ষণতা দিয়ে আস্তে আস্তে পরিপক্ক করে তুলেছেন নিজেকে, নিজের প্রজ্ঞা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, মানে কি বলবো আমি, সহিষ্ণুতা দিয়ে, এবং যে আস্থা অর্জন করেছেন উনি, এবং সেটা উনি কৃত্রিমভাবে করেন না, ওনার নেচারটাই সেরকম ছিল। এরকম নেতা আমরা খুব সহজে পাবো বলে মনে হয় না। এবং একজন দলীয় রাজনীতিবিদ আসলে কিভাবে সার্বজনীন হয়ে ওঠে সেটি একটি প্রশ্ন। এবং দেশের হয়ে বেগম উঠেছে। খালেদা জিয়া কি শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী, নাকি তিনি একজন রাজনৈতিক ধারা তৈরি করে গেছেন? আমি সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাসান হাফিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, খালেদা জিয়া কি শুধু একজন রাজনৈতিক নেত্রী, নাকি এক রাজনৈতিক ধারা হিসেবে বিবেচিত হবে? ইতিহাস তাকে কিভাবে স্মরণ করবে? অবশ্যই একটা, আমি বলবো যে গণতন্ত্র এবং আপসহীনতার যে লড়াইয়ের যে প্রতীক, সেটা কিন্তু একমাত্র ওনার ক্ষেত্রেই, যেটা ডক্টর আসাদুজ্জামান রিপন দুঃখিত বলেছেন একটু আগে, যে একমাত্র অভিধা অনেক ক্ষেত্রে কিন্তু ওনার প্রাপ্য, অনেক ক্ষেত্রে উনি অগ্রণী, উনি অনেক ক্ষেত্রে পথিকৃত। এবং বেগম রোকেয়ার যে স্বপ্ন ছিল অবরোধবাসিনী নারীকে মুক্ত করে এনে আলোয় আনা এবং শিক্ষার আলোকে আলোকিত করা, খালেদা জিয়ার কিন্তু নারী শিক্ষার বিস্তারে যে অবদান, মেয়েদেরকে শিক্ষা অবৈতনিক করা এবং
আরও বৃত্তি দেওয়া এবং উৎসাহিত করা, সেটা কিন্তু একটা অসাধারণ পদক্ষেপ। সেটার সুফল আমরা এখন পেতে শুরু করেছি। নারীরা কিন্তু সব ক্ষেত্রে দক্ষতা, মেধা, যোগ্যতার পরিচয় দিচ্ছে। নারী সমাজকে বাদ দিয়ে তো দেশের অর্ধাংশ, জনগোষ্ঠীর অর্ধাংশকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই সমৃদ্ধি, উন্নয়ন, প্রগতি এগুলি অর্জন করতে পারি না। সুতরাং খালেদা জিয়া, এখন আমরা শোকাচ্ছন্ন আছি, মাতৃহীনতায় একটা বেদনায় আমরা সারা দেশ শোকাচ্ছন্ন। এবং একটা বড় ঘটনা, যে একটু আগে যেটা ডক্টর আসাদুজ্জামান রিপন উল্লেখ করেছেন, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, এটাও একটা মানে সিটিং প্রিমিয়ার কিন্তু নন এখন বেগম খালেদা জিয়া। তার মধ্যেও এই দুই দেশের যে একটা জেস্টার আমরা দেখতে পাচ্ছি, বন্ধুত্বের যেই সদিচ্ছার যে একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা বড় অর্জন বাংলাদেশের জন্য, কূটনৈতিক একটা অর্জন। ভারতও একটা ফেস সেভিং একটা কিছু চাচ্ছে এবং সম্পর্ক রিপেয়ার করার জন্য হয়তো হ্যাঁ সম্মানের, এবং ভারতেরও এটাকে একটা কূটনৈতিক, আমি বলবো একটা ধন্যবাদ জানাচ্ছি সাফল্য। জনাব হাসান হাফিজ। ডক্টর আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার এই মহাপ্রয়াণের মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হলো, এখন কি বিএনপির রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে? না, বিএনপির রাজনীতি ইনফ্যাক্ট তৃতীয় পর্যায়ে মানে আপনার পা রাখবে। সেটা হচ্ছে যে আপনার প্রথম এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে এটা হাল ধরলেন আমাদের পার্টির মানে ইমিডিয়েট পাস্ট সদ্য মানে আমাদের মানে পার্টি প্রধান বেগম খালেদা জিয়া। তারপরে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার হাতে এখন নেতৃত্ব পড়ছে। তিন জাতীয়তাবাদী দলের যে রাজনীতি বা দলটি এখন তৃতীয় ধারায় যদি বলেন আপনার, বা তৃতীয় পর্যায়ে বোধ অ্যাবসলিউট মানে এক্স্যাক্ট টার্মটা তৃতীয় পর্যায়ে বললেই ভালো হবে, সেখানে উপনীত হলো। এখানে নিঃসন্দেহে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ যেটা, সেটি তো ম্যাডাম ক্যারি করতেন। একই বিষয়টা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও ক্যারি করছেন। তো সুতরাং এখানে আমি মনে করি যে বিএনপি তৃতীয় পর্যায়ের নেতৃত্ব হিসেবে, দল হিসেবে এটা অবশ্যই ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে, জনগণের মানে কাছে পৌঁছেছে। একটি কথা ম্যাডাম সম্পর্কে আজকে আলোচনা, আরও দুটো, অনেকগুলি তো প্রথম বললাম মানে ম্যাডামের বেলায়। আরেকটা বিষয় ম্যাডামের বেলায় নাম আসতো ক্যারিসমেটিক লিডার। কবি হাসান হাফিজ জানতেন, বহুবার তার সম্পর্কে বলা হতো, বিদেশি মিডিয়া লিখত। শুধু বেগম খালেদা জিয়ার বেলায় কথাটা লেখা হতো, গত 55 বছরে বাংলাদেশের রাজনীতিতে ওনার বেলায় বলা হতো যে ক্যারিসমেটিক লিডার। তার পার্সোনাল ক্যারিশমা, তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেও কিন্তু ইতিহাস তাকে কখনো ভুলে যাবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান হাফিজ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, দর্শক এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।